আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আশা করছি করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর এই বিষয়টিকে বিবেচনা করে আমাদের মাওসী কর্তৃক আয়োজিত যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে সংক্ষিপ্ত করা হয়েছে সিলেবাস, সেই সাথে কিছু বিষয় এখানে যুক্ত করা হয়েছে। সেই বিষয় সম্পর্কে আমরা আজকে ক্লাস শুরু করব। তো আজকে যেটা বলি যে আজ 20 কার্তিক 1427 বঙ্গাব্দ। উপস্থাপনায় আমি সিন্থিয়া হোসেন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের পাঠের বিষয় হলো অতিথি স্মৃতি। যদিও তোমরা এটা আগে পড়েছো, তারপর আমরা আজকে পড়ছি কারণ আমাদের এটি সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা দেখিনি আমাদের আজকে পাঠের বিষয় কি, অতিথি স্মৃতি। লিখেছেন বিখ্যাত কবি ও সাহিত্যিক এবং লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম 1876 এবং মৃত্যু হলো 1938 সালে। প্রথমে জেনে নিই আমাদের আজকের শিখন ফলগুলো। লেখক পরিচিতি নিজের ভাষায় লিখতে পারবে, শারীরিক সুস্থতার জন্য বায়ু পরিবর্তনের উপকারিতা সম্পর্কে বলতে পারবে, গল্পটির মূলভাব বিশ্লেষণ করতে পারবে, পশু পাখির সঙ্গে মানুষের প্রীতির সম্পর্ক কিভাবে গড়ে ওঠে তা ব্যাখ্যা করতে পারবে। এই ছিল আমাদের আজকের শিখন ফল। এবার আমরা চলে আসবো আমাদের আজকের আলোচ্য বিষয়ে। আমাদের আলোচ্য বিষয়ে প্রথমে আছে নামকরণ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, বানান সতর্কতা, তথ্যগণিকা ও মূল্যায়ন প্রশ্ন। প্রথমে জেনে নিচ্ছি নামকরণ কেন করা হয়েছে। আমাদের আজকের গল্পের নামকরণ কেন অতিথি স্মৃতি হয়েছে। গল্পটির মূলভাবের উপর ভিত্তি করে লেখকের নামকরণ করেছে অতিথি স্মৃতি, কিন্তু এই গল্পের পূর্ব নাম ছিল দেওঘরের স্মৃতি। কেননা লেখক দেওঘরে গেছিলেন বায়ু পরিবর্তনের জন্য চিকিৎসকের আদেশে, এবং সেখানে যাওয়ার পরে তিনি অনেকটা মোটামুটি ভাবে সুস্থ হয়ে পরে ফিরে আসেন। এই যে দেওঘরের স্মৃতি ছিলেন, কিন্তু সেখানে যে তিনি বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হন এবং এই সব অভিজ্ঞতার কারণে তিনি এই গল্পের নাম রেখেছিলেন অতিথি স্মৃতি। এখানে ছবিটি দেখাচ্ছি, ছবিটিতে দেখো তোমরা যে অতিথি স্মৃতি যে গল্পটিকে নিয়ে গড়ে উঠেছে সেটা হলো একটি তুচ্ছ জীব, সে জীবটি কি কুকুর। হ্যাঁ, এখানে আমি সেই ছবিটি দিয়েছি তোমাদের পাঠের সুবিধার্থে। এবার আমরা জেনে নেব আমাদের আজকের লেখক পরিচিতি সম্পর্কে। আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? দেবানন্দপুর গ্রামে। কত সালে? 1876 সালে। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় ভাগলপুরের মাতুলালয়ে। অর্থাৎ কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় তিনি কোথায় বেড়ে ওঠেন? তিনি তার মামার বাড়িতে বেড়ে ওঠেন। মাতুলালয় বলতে তার মামার বাড়িকে বোঝানো হচ্ছে। 1903 এবং 1916 সাল পর্যন্ত, অর্থাৎ 1903 থেকে 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে অবস্থান করেন এবং সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস লেখাতে তিনি খ্যাতি লাভ করেন সাহিত্য রচনার ক্ষেত্রে। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহগুলো আমরা একটু শুনে নিই। গ্রন্থসমূহ হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, 4 খণ্ড দেওয়া হচ্ছে এখানে, কারণ শ্রীকান্ত পুরো গল্পটাই 4 খণ্ডে রয়েছে। গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি, এগুলো তার হলো বিখ্যাত গ্রন্থসমূহ। তিনি সাহিত্যিক প্রতিভার স্বীকৃতি হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। অর্থাৎ তিনি 1938 খ্রিস্টাব্দে কলকাতায় মারা যান। এই ছিল আমাদের আজকের লেখক পরিচিতি। সংক্ষিপ্তভাবে লেখক পরিচিতিটা দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমাদের আজকের লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। শ্রীকান্ত, দেবদাস, গৃহদাহ এবং দেনা পাওনা তার বিখ্যাত গ্রন্থসমূহ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তার মৃত্যু 1938 সালে। কোথায়? কলকাতায়। এই ছিল আমাদের লেখক পরিচিতি। এবার আমরা চলে আসবো আমাদের আজকের পাঠ পরিচিতিতে। আমাদের আজকের গল্প হলো অতিথি স্মৃতি। লেখক চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য।
অর্থাৎ লেখক যখন নিজে থেকে অসুস্থতা মনে করলেন এবং তার যখন রোগ সারল না, তখন চিকিৎসক তাকে আদেশ করলেন যে আপনি যদি কদিনের জন্য বেরিয়ে আসেন তাহলে আপনার শরীরটা ভালো হতে পারে। সেজন্য তিনি কি করলেন, তিনি দেওঘরে গেলেন বায়ু পরিবর্তনের জন্য। এবং তিনি দেওঘরে বায়ু পরিবর্তনে গেলেন, সেখানে তিনি একটি বাগান বাড়িতে ছিলেন, চারিদিকে প্রাচীর ঘেরা এবং সবুজ সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনি ছিলেন, অবস্থান করছিলেন। রাতে 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে ভজন শুরু করে। অর্থাৎ রাত্রি 3টার সময় তার ঘুমটা ভেঙে যেত। কেন? একজন গলা ভাঙা সুরে ভজন শুরু করত। এবং এই যে ভজনের যে ভজন অর্থ হচ্ছে মহিমা কীর্তন বা প্রার্থনামূলক গান। এই ভজনটা যে গাইতো, এই ভজনটা ছিল গলা ভাঙা সুরে এবং কর্কশ সুরে, যার কারণে কি হতো, তার ঘুমটা ভেঙে যেত। এবং এই ঘুমটা ভেঙে দিয়ে তিনি কি করতেন, বাইরে বারান্দায় এসে বসতেন এবং পাখি এবং প্রকৃতি কি করতেন, অবলোকন করতেন। সেই সকল দৃশ্যগুলো আমরা জানবো। সেগুলো পাখিদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। তিনি যখন বারান্দায় বসে সেগুলো অবলোকন করতেন, সেখানে তিনি দেখতেন যে সব থেকে ভরে ওঠে কোন পাখি, দোয়েল। এছাড়াও অনেকগুলো পাখি সেখানে ছিল। তার মধ্যে কি ছিল, যে হলদে রঙের একজোড়া বেনেবেও পাখি একটু দেরি করে আসতো। হলদে রঙের একজোড়া বেনেবেও পাখি কি করতো, দেরি করে আসে এবং ইউক্যালিপটাস গাছের উঁচু ডালটায় বসে হাজিরা হেঁকে দিত। কিন্তু মাঝে দুদিন তাকে না দেখে লেখকের মনে জাগলো যে এই শহরে বা এই বাগানবাড়ির এই এলাকাটার মধ্যে ব্যাধের ব্যবসা চালু আছে। এই ব্যাধ কাদেরকে বলা হচ্ছে, যারা পাখি চালান করে। তো পাখি চালান যারা করে ব্যাধ, তাদের কবলেই পড়লো কিনা এই বেনেবো পাখি, তার মনে হয়েছিল। কিন্তু দিনের দিন যখন সেই বেনেবো পাখি এক জোড়াটা যখন গাছের উপরে এসে আবার হেঁকে গেল, তখন তিনি মনে করলেন যে তার নিশ্চিন্ত লাগলো যে না, পাখি দুটো ব্যাধের হাত থেকে রক্ষা পেয়েছে। এরপরে যেটি তিনি ওখানে বসে থেকে খেয়াল করেছেন, সেটা হলো মধ্যবিত্ত গৃহস্থদের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যা ঢের বেশি। অর্থাৎ তিনি ওখানে বসে থেকে শুধুমাত্র যে প্রকৃতি খেয়াল করতেন তা নয়, আশেপাশের পরিবেশ এবং মানুষের চাল চলন চলাফেরা সবকিছুই পর্যবেক্ষণ করেছেন। যেরকম এর মধ্যে তিনি বলেছেন কি, একদল মেয়েরা, অল্প বয়সী মেয়েরা হেঁটে যেত যারা পীড়িত, অর্থাৎ তারা বেরিবেরির আসামি। বেরিবেরি মানে একটি অসুখ, যেটিতে কি হয়, পা ফুলে যায়। এই পা ফুলা বা এই লজ্জা ঢাকতে সেই সকল মেয়ে কি করতো, মোজা পরিধান করতো। অনেক গরমকাল, তারপরে তারা মোজা পরিধান করতো, সেই সাথে বড় বড় জামাও পরতো, যেটি মাটিতে লুকিয়ে পড়তো। কারণ কি, তাদের এই আবরণ ঢাকার জন্য। এখানে কি বলা হয়েছে দেখো, কৌতূহলী লোকচক্ষু থেকে বেরিবেরি রোগীর তাদের ফোলা পায়ের বিকৃতিটা আড়াল রাখবার জন্য গরমের দিনেও মোজা পড়ে, এই জন্যই এটা বলা হচ্ছে। তারপরে তাদের কিন্তু জনজীবন বা জীবিকা থামেনি, তারা এগিয়ে যাচ্ছে, এই রোগের সাথে যুদ্ধ করে তারা এগিয়ে যাচ্ছে। এরপরে সন্ধ্যার সময় যখন তিনি দেখেন, তখন দেখেন যে বাত ব্যাধিগ্রস্ত রোগীরা সন্ধ্যার পূর্বে কি করে, ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে মানে এখানে বলছে যে তিনি যখন বসে থেকে দেখছেন যে বৃদ্ধ বয়সের যারা বাত ব্যাধিগ্রস্ত, তারা কি করছে, সন্ধ্যার পূর্বে কাজ সেরে নিজেদের ক্ষুধা নিবারণের জন্য তাদের দায়িত্বটুকু পালন করে বাসায় ঢুকছে। তাদেরকে দেখে কি হয়, লেখক নিজে অনুপ্রেরিত হয় এবং সে চায় যে আমি আর বাসার মধ্যে বসে থাকবো না, আমি এখন বাইরে যাব। এই জন্য তিনি বাইরে বের হন এবং এই বাইরে বের হওয়ার পরে তিনি দেখতে পান তার কুকুর অতিথিটিকে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে, মালিনীর বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া দাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। অর্থাৎ এই যে অতিথির কথা বললাম, যে অতিথির সাথে তার পথে দেখা হয় সন্ধ্যার সময়, তিনি যখন হাঁটতে বের হন, অতিথির সাথে দেখা হয়, সেখানে তিনি অতিথির সাথে করে পুরো রাস্তায় হেঁটে আসেন এবং তাকে নেমন্তন্ন করেন যে তিনি সেই অতিথি, অর্থাৎ সেই তুচ্ছ জীব কুকুর যেন তার বাসায় খেয়ে যায়। কিন্তু সেখানে যে মালি ছিল, অর্থাৎ এই যে চাকর বা বামুন ঠাকুর যারা রান্না করতেন, তারা মালিনী বউকে অনেক সুনজরে দেখতেন। কি করতেন, তাদের বেঁচে যাওয়া খাবারগুলো মালিনীকে দিয়ে দিতেন। লেখকের হঠাৎ শরীরটা খারাপ হয়ে 2 দিন নিচে নামতে পারলেন না। লেখক দেওঘরে গেছেন এবং এর মধ্যে তিনি একদিনের জন্য ঘুরে বেরিয়েছেন, তারপরে তার শরীরটা ঠিক হচ্ছে না। তার জন্য কি হয়েছে, তিনি নিচে নামতে পারেননি। নিচে যখন তিনি নামতে পারেননি, তখন তার সাথে তার অতিথি কুকুরটার সাথেও দেখা হয়নি। এই যে অতিথি কুকুরটাকে তিনি দেখেছিলেন, নেমন্তন্ন করেছিলেন যে সে যেন এসে তার বাড়িতে খেয়ে যায়, কিন্তু বামুন ঠাকুরের রান্না করা খাবারও সে খেতে পারেনি। কেন পারেনি, তার কারণ মালির বউ অর্থাৎ মালিনী সে সকল খাবার নিয়ে চলে যেত। সেই জন্য লেখক তাকে নির্বিকার চিত্ত বলেছেন খাবার সম্পর্কে।
লেখক অতিথির জন্য দেওঘর থেকে বিদায় নেবার দিন আসা সত্ত্বেও দিন 2 দেরি করলেন নামাজ পড়ে। এই যে অতিথির প্রতি তার একটি মায়া পড়ে গেছিল, তার কারণ তিনি যখন 2 দিন নামতে পারলেন না, অতিথি তাকে দেখার জন্য ছটফট করতে লাগলো। সেই জন্য সে কি করলো, যে যখন চাকররা দুপুরবেলায় ঘুমিয়েছিল দরজা খোলা ছিল, সে দরজা ডিঙিয়ে চলে গেল উপরে সরাসরি লেখকের ঘরের সামনে। তাকে দেখে লেজ নাড়তে লাগলো। অতিথিকে দেখে লেখক যখন তাকালেন, কিরে তুই এসেছিস, যখন এই কথাগুলো বলছে তখন অতিথির চোখটা ভিজে আসলো। তাতেই লেখক দেখে বুঝলেন যে অতিথিকে খাওয়া দাওয়া করানো হয়নি, অর্থাৎ তাকে খেতে দেয়নি। কেন খেতে দেয়নি? কারণ মালির বউ সব খাবার চেটে ফুটে নিয়ে গেছে। তখন তিনি বামুন ঠাকুরকে ডেকে বলেন, আজ তো অনেক খাবার বেঁচে গেছিল, কেন দেওয়া হয়নি? কিন্তু বামুন ঠাকুর বললো যে তার আগেই সব খাবার মালিনী নিয়ে গেছে, আর এই জন্যই অতিথির চোখে ছিল জল। এই ছিল গল্প। এরপরে বিষয়টা হলো যে সময় চলে আসলো অতিথিকে ছেড়ে দেওয়ার। 2 দিন দেরি করলো লেখক নানাভাবে, কিন্তু তারপরেও তাকে তো যেতেই হবে। সে যেদিনকে চলে গেল সেদিনকে অতিথি তদারকি করলো তার সকল জিনিস ঠিক মতো গাড়িতে উঠেছে কিনা। এরপর ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি, সেই সময় অতিথি দাঁড়িয়েই রইল, লেখক তাকে ছেড়ে চলে গেল। এটা দেখে লেখকের মনে হয়েছিল যে অতিথি তাকে দেখছে, সেই অবস্থাতেই অতিথি আবার ফিরে গেল যেখান থেকে অতিথিকে সে পেয়েছিল। অর্থাৎ এরপরে যে যাবে লেখক এখানে থাকবে, অর্থাৎ নিজের জায়গায় থাকবে, অতিথি যাবে তার বাসায়, হয়তো কোনো সন্ধ্যায় দরজার ফাঁক দিয়ে দৌড় দিয়ে যাবে, দিয়ে দেখবে ঘর ফাঁকা। এই সকল বিষয়টা নিয়ে লেখক মনে করেছিলেন যে অতিথি আসলে অনেক অসহায়, তার মতো তুচ্ছজীব এই শহরে আর নেই। অতিথি স্মৃতি গল্পের পূর্ব নাম হলো দেওঘরের স্মৃতি। এই জন্যে এই গল্পের নাম দেওয়া হয়েছে অতিথির স্মৃতি। পূর্ব নাম ছিল দেওঘরের স্মৃতি। অর্থাৎ লেখক এটি মনে করেছিলেন যে বায়ু পরিবর্তনের জন্য তিনি দেওঘরে যে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন বলে এটির নাম ছিল দেওঘর। কিন্তু পরবর্তীতে যখন তিনি মনে করলেন যে না, এই বিষয়টি হলো যে একটি তুচ্ছ জীবকে নিয়ে গড়ে ওঠা অভিজ্ঞতার বিভিন্ন রকম এখানে গল্প, তার মনে হয়েছে তিনি এটা একটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন, তাই এর নাম দিয়েছে দেওঘরের স্মৃতি থেকে অতিথির স্মৃতি। এই ছিল আমাদের গল্পের আজকের পাঠ পরিচিতির বিষয়গুলো। এখানে আমি তোমাদের কিছু ছবি দিয়েছি যেটা পাঠ সংশ্লিষ্ট, তোমরা একটু খেয়াল করবে। ভজন, এখানে ভজনের ছবি দিয়েছি এই কারণে যে ভজন হলো মহিমা কীর্তন বা প্রার্থনামূলক গান। অর্থাৎ এই যে কৃষ্ণ রাধা এদের আরাধনা সম্পর্কিত যে সঙ্গীত রয়েছে সেটাই হচ্ছে ভজন। এবার আমরা চলে আসবো আমাদের আজকের তথ্য কণিকায়। তোমরা একটু খেয়াল করো, প্রথমে আছে দেওঘরের স্মৃতি। অর্থাৎ গল্পের প্রথম নাম ছিল দেওঘরের স্মৃতি, যেখান থেকে এসেছে আমাদের আজকের গল্পের নাম অতিথির স্মৃতি। দেওঘরে গমন, চিকিৎসকের আদেশে লেখক গেছিলেন দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য। দেওঘরের প্রকৃতি ও পাখির বিবরণ, এখানে পাখির বিবরণ রয়েছে। সবচেয়ে ভরে ওঠে দোয়েল পাখি, সেই সাথে টুনটুনি আছে, আরো অনেক আছে, শ্যামা আছে, শালিক আছে, এছাড়াও রয়েছে একজোড়া বেনে বউ পাখি। আর প্রকৃতি যেখানে আছে সেখানে কি বলা হয়েছে, বিভিন্ন রকম গাছের কথা বলা হয়েছে। এখানে ইউক্যালিপটাস গাছে বসে কে হেঁকে যেত, বেনে বউ পাখি একজোড়া হেঁকে যেত। এছাড়া বকুলকুঞ্জ অশ্বত্থ গাছে কি করতো, দোয়েল পাখি এবং টুনটুনি এই পাখিগুলো সেখানে ডাকাডাকি করতো। দেওঘরের মানুষ ও তাদের অবস্থা, এখানে দেওঘরে যে সকল মানুষগুলো ছিল অর্থাৎ তাদের মধ্যে ছিল পীড়িত ওই যে মেয়েগুলো, অল্প বয়স্ক পা ফুলো ফুলো মেয়েগুলো, যেগুলো ছিল কি বেরি রোগের আসামি। এছাড়া ছিল বাদব্যাধিগ্রস্ত এবং আরেকটি মেয়ের কথা বলা হয়েছিল যে ছিল পাণ্ডুর, 24 বছর বয়স, কিন্তু তার চেহারার মধ্যে ছিল পাণ্ডুর ভাব, অর্থাৎ ফ্যাকাশে, রক্ত মাংসহীন, মানে ছিন্নহীন একদম, যার কোনোভাবেই মানে চলার ক্ষমতা নেই। তারপর তার 3টা সন্তানকে নিয়ে সে চলছে এবং সবচেয়ে ছোট ছেলেটা তার কোলে। লেখক বিষয়গুলো এইভাবে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই গল্পে। সেই সাথে বাদব্যাধিগ্রস্ত লোকদের কথাও বলেছেন, যারা বৃদ্ধ, কাজের সন্ধানে তারা বের হয় ক্ষুধা নিবারণের জন্য। বের হওয়ার পরে তারা কি করে, তাদের দেখে অনুপ্রাণিত হয় আমাদের আজকের লেখকের অতিথি। সন্ধ্যায় যখন বাদব্যাধিগ্রস্ত লোকদের অনুপ্রেরণায় তিনি বের হন, প্রথমধ্যে তার সাথে দেখা হয় অতিথি, আর সেই অতিথি হলেন তুচ্ছ এবং অপরাধ জীব
কুকুর। সেই অতিথির সাথে তার সখ্যতা গড়ে ওঠে। মানুষ ও মানবেতর প্রাণীর মিতালি, অর্থাৎ মানুষ যে একজন মানবেতর প্রাণীর প্রতি মিতালি হয়, সেই ভাবটি এই গল্পে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে লেখকের দ্বারা। অতিথির প্রতি লেখকের দুর্বলতা। অতিথিকে লেখক এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে নানাভাবে 2 দিন তিনি নানা ছল দেখিয়ে 2 দিন থেকে গেছিলেন এবং পরে তিনি শেষ পর্যন্ত চলে গেলেন। এবং তখনও তার মনে হয়েছে যে আসলে সেই অতিথি অনেক অসহায়, যদি তার সম্ভব হতো তাহলে সে অবশ্যই অতিথিকে নিয়ে যেতেন তার সাথে। স্মৃতিকাতরতা। এই স্মৃতিকাতরতার বিষয়টি ফুটে উঠেছে এই অবলা জীবকে কেন্দ্র করে, অর্থাৎ এই অবলা জীবকে লেখক খুব অল্প সময়ের মধ্যেই ভালোবেসে ফেলেছিলেন, তাই তাকে ছেড়ে যেতে তার অনেক কষ্ট হয়েছিল। এই ছিল আমাদের আজকের তথ্যকণিকা। আমরা পাঠ সংক্রান্ত আরো কিছু ছবি দেখব। এখানে যে ছবিটি দিয়েছি যে একজোড়া বেনে বউ পাখি, এটি হলো একজোড়া বেনে বউ পাখি। এখানে যে পায়ের ছবি দিয়েছি এইটা হলো বেরি বেরি রোগ, অর্থাৎ পা ফুলে যাওয়া। পীড়িতদের মধ্যে অল্প বয়স্ক যে সকল মেয়েরা ছিল পা ফুলে ফুলে যাওয়া, সেই পা ফুলে যাওয়া মেয়েগুলো ঠিক এই লজ্জাটা ঢাকতে বা এই বিকৃতিটা ঢাকতেই মোজা পরতে কিংবা বড় বড় জামা পরতো। এটি ছিল সেই রোগের চিহ্ন। এরপরে যে গাছের ছবিটি দিয়েছি এইটাই হলো ইউক্যালিপটাস গাছ। এই ইউক্যালিপটাস গাছের উঁচু ডালটায় বসে এই বেনে বউ পাখি হাজিরা হেঁকে দিত, যেটি লেখকের মনে খুব গভীরভাবে গেঁথে গেছিল। এই জন্য যে এই 2 দিন তিনি এই 2 পাখিকে না দেখতে পেয়ে তার মনে হয়েছিল যে ব্যাধরা হয়তো পাখি চালানকারী যারা তারা হয়তো তাদেরকে ধরে নিয়ে গেছে। এবার আমরা চলে আসি আমাদের আজকের পাঠের শব্দার্থে। পাণ্ডুর অর্থ ফ্যাকাশে। পাণ্ডুর অর্থ ফ্যাকাশে। ভজন অর্থ মহিমা কীর্তন। ভজন অর্থ মহিমা কীর্তন। ব্যাধ অর্থ পাখি চালানকারী। ব্যাধ অর্থ পাখি চালানকারী। বেরি বেরি স্রোত জাতীয় রোগ। বেরি বেরি স্রোত জাতীয় রোগ। মালিনী মালির স্ত্রী। মালিনী মালির স্ত্রী। দৌড় দুয়ার বা দরজা। দৌড় দুয়ার বা দরজা। এবার আমরা একটু বানান সতর্কতাগুলো দেখে নেব। অতিথি বানানটা তোমরা খেয়াল করো, দুইটাতেই রস্বইকার। অতিথি। বেরি 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 বেরি, দেখো একটু বাবুরা আরেকবার একটু খেয়াল করো। বেরি বেরি, তোমরা একটু বানানটা খেয়াল করো। এরপরে আছে কি কুঞ্জ, কি আছে কুঞ্জ। তারপরে আছে পাণ্ডুর, অবশ্যই এখানে মাত্রা নেই, দেখো এটা মূর্ধন্য। মূর্ধন্য ডয়ের সাথে যুক্ত হয়েছে রস্যকার। পাণ্ডুর। বাত ব্যাধিগ্রস্ত। বাত ব্যাধিগ্রস্ত। মধ্যবিত্ত। মধ্যবিত্ত। মালিনী মালিনী, প্রথমে রস্যকার পরে দীর্ঘইকার। আতিথ্যের। আতিথ্যের। নিশ্চিন্ত। বকশিস। বকশিস বানানটা ভালো করে খেয়াল করো, এখানে 2টে তালি বসা আছে, এখানে কিন্তু অবশ্যই দন্তস হবে না। বকশিস। এই ছিল আমাদের আজকের বানান সতর্কতা। এবার আমরা চলে আসবো আমাদের আজকের মূল্যায়ন প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন আছে, ট্রেন ছাড়তে আর কয় মিনিট দেরি ছিল? ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি ছিল। কার আদেশে লেখক দেওঘরে এসেছিলেন? চিকিৎসকের আদেশে লেখক দেওঘরে এসেছিলেন। কার আদেশে? চিকিৎসকের আদেশে। সবাই বকশিস পেলেও কে বকশিস পেল না? সকলে বকশিস পেল এই কারণে কুলিরা যখন ব্যাগ তুলে দিলেন সেই ব্যাগগুলোর জন্য লেখক তাদেরকে বকশিস দিলেন, কিন্তু এই যে তদারকি করলেন যে ব্যাগগুলো ঠিক মতো উঠলো কিনা, সেই তদারকিটা কে করেছিলেন? সেই তুচ্ছজীব অতিথি। এবং এই অতিথি কি করলেন? বকশিস পেলেন না। কেন পেলেন না? তার কারণ সে হলো অবলা এবং তুচ্ছজীব, যার কাছে অর্থের কোনো মূল্য নেই। সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি? সবচেয়ে ভোরে ওঠে দোয়েল পাখি। সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি? সবচেয়ে ভোরে ওঠে দোয়েল পাখি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমার ক্লাসটা দেখার জন্য। পরবর্তী দিনে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।